সকাল ঠিক ৮টা বাজে। সূর্যের দেখা তখনও মেলেনি। কিছুক্ষণ আগে একবার দেখা মিলেছিল ওর। মেঘের আড়াল থেকে কয়েক সেকেন্ডের জন্য উঁকি দিয়ে আবার লুকিয়ে যায়। চারদিক কুয়াশায় মুড়িয়ে আছে। দূরে দৃষ্টি ফেললে স্পষ্ট কিছু দেখা যায় না, কিন্তু যতটা কুয়াশার দেমাগ ততটা শীতের তেজ নেই। অতিথিরা আসছেন শহর থেকে। আগামীকাল মায়ার বিয়ে। বাড়ির ভেতরে এবং বাইরে দুই জায়গায় রান্নার আয়োজন চলছে। এত এত অতিথির সাথে সমস্ত অনুচরগণ। বিয়ে উপলক্ষে অনুচর আরও বাড়িয়েছেন আমজাদ চৌধুরী। গ্রাম এবং শহরের তার কিছু পরিচিত প্রশাসনের লোকেদের নিমন্ত্রণ করেছেন। ওনারা আগামীকাল আসবেন। কেউ কেউ আজই এসেছে। আমজাদ চৌধুরী মায়ার বিয়ের আয়োজনে এতটুকু ত্রুটি রাখতে চান না। বাড়ি সাজানো থেকে শুরু করে মেয়েকে সাজানো অবধি। তার একমাত্র কন্যা মায়া। তাকে এমনভাবে বিয়ে দিচ্ছেন, গ্রামের সমস্ত লোক শুধু তাকিয়ে আছে। গ্রামবাসীদের দেখা এই প্রথম রাজকীয়ভাবে বিয়ের আয়োজন চলছে আলিমনগর জুড়ে। তারা এর আগে এমন আয়োজন দেখেনি। কেউ কেউ বলে এরকম উৎসবও দেখেনি। উঠোনের হইচইয়ের শব্দে ঘুম ভাঙে মীরের। ভোর ৬টার দিকে ছাদ থেকে ফিরে এসে চোখ বুজেছিল। মাত্রই ঘুম ভাঙাতে তার রাগ উঠল। ঘরের দরজাটা হাট করে খোলা থাকায় বাইরের শব্দ যেন বাতাসে উড়ে এসে তার কানেই বিঁধছে। চোখ টিপ টিপ করে মেলে চারদিকে তাকালো। আহির একটা বই হাতে পায়চারি করছে। মীর তার দিকে বিরক্তি নিয়ে তাকায়। গতকাল থেকে আধমরা মানুষের মতো আচরণ করছে আহির, যা মীরের মোটেই ভালো লাগছে না। সে কম্বলের ছেড়ে উঠে পড়ল। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি। বালিশের পাশে রাখা শার্টটা পরে নিল। তীব্র শীত থাকলেও তাকে যেন খুব সহজে শীত ছুঁতে পারে না। খাট থেকে নেমে আহিরকে লক্ষ্য করে বলল, আমরা একটু পর বের হব। কোথায়? আহির বইয়ের পাতায় চোখ রেখেই প্রশ্ন করল। যেতে যেতে বলবো। এখন চল, নাস্তা করে আসি। আমি পরে খাবো, তুই যা। মীর আহিরকে জোর করল না। সে হাত মুখ ধুয়ে বৈঠকখানায় আসে। বৈঠকখানায় বসে আছেন আমজাদ, থমাস, গ্রামের কিছু মুরব্বীরা, সাথে প্রশাসনের লোক। আমজাদ ওনাদের সাথে কথা বলছেন। মীর গিয়ে অপর পাশের সোফায় বসে। বসার ধরন এমন যেন সে বৈঠকের মূল বক্তব্য রাখবে। ঘাড় ঘুরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো। শালুকসহ অনেকেই কাজ করছে। শালুক হাতে চা, সাথে শেফালি কয়েক পদের তৈরি নাস্তা নিয়ে হাজির হয় বৈঠকখানায়। অতিথিসহ আমজাদ, থমাস ওনাদের নাস্তা দিলেন। শালুক একটা নাস্তার প্লেট, এক কাপ চা নিয়ে মীরের কাছে এলো। তার পাশে বসে। মীরের চোখ দুটো মাত্রাতিরিক্ত লাল। তা দেখে শালুক বললেন, চোখ লাল কেন? রাতে নিশ্চয়ই ঘুমাসনি। কতবার বারণ করেছি রাত জাগবি না। বলেই শালুক নিজ হাতে মীরকে খাইয়ে দিতে শুরু করে। মীর কিছুই বলল না। ভাবছে গতকাল রাতের কাণ্ডের কথা। জয়ন্তন বোধহয় এখনও শালুককে কিছুই বলেনি। বললে মীর ভীষণ লজ্জায় পড়বে। মীর যে কোনো কারণেই শালুকের সামনে লজ্জাবোধ করে। শালুক লোকমা মীরের দিকে দিচ্ছে। সে বাচ্চাদের মতন কোনো প্রতিক্রিয়া না করে হাঁ করে নিচ্ছে। একটু পর পর সিঁড়ির দিকে দেখছে। জয়ন্তন বেগম এলো বলে। গতকাল রাতে তাকে সতর্ক করতে পারেনি। এখন একটু আধটু ভয় হচ্ছে শালুকের জন্য। বলতে গেলে ভয়ের মাত্রাটা বেশি। শালুক মীরের হাবভাব দেখে বললেন, তোর কি গলায় সমস্যা হলো? কেন ছোটো মা? কথা বলছিস না কেন? খাচ্ছিলাম যে। বাবা, আমার ছেলে ভদ্র হলো কবে? অভদ্র কবে ছিলাম? তোমার মেয়েও আমাকে অভদ্র বলে। শালুক হাসলেন। তিনি যত্ন করে মীরকে খাওয়াচ্ছেন। দৃশ্যটি দেখছেন থমাস শন। তিনি শালুক এবং মীরকে দেখে হাসেন। মীর শালুককে পেয়ে যেন তার বাবাকে ভুলেই গেছে।
তবে এতে তার আক্ষেপ হচ্ছে না, বরং খুশি হচ্ছেন তিনি। তার ছেলেটা ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত যেন। আজ তার মায়ের প্রতিচ্ছবি হিসেবে যেন শালুককে পেয়েছে। উনি আড়ালে হেসে চোখ সরালেন। মীর থমাসের চাহনি লক্ষ্য করেছিল এতক্ষণ। মুখে তোলা খাবারটা গিলে শালুকের দিকে চেয়ে নত চোখে বলল, ছোটো মা, একটা কথা বলবো? বল। শালুকের চোখ প্লেটের দিকে। মীর গলা পরিষ্কার করে ঢোক গিলে বলল, আমার বাবা, ওই যে মিস্টার থমাসন বসে আছেন, ওনার স্ত্রী নেই। মানে আমার মা নেই, তুমি আমার মা, তাই না? এটা নতুন কি? তোর মা চলে যাওয়ার পর তো তোকে আমিই কোলে পিঠে মানুষ করেছি। হঠাৎ এই কথা কেন? আসলে ছোট মা, তুমি অনেক সুন্দরী নারী। আমার বাবা তো একাকী আছেন। ওনার ছেলেকে তুমি তোমার করেই নিয়েছ। বলছি, এখন যদি ওনার ছেলের বাবাকেও তুমি আপন করে নিতে। বলেই মীর পুনরায় ঢোক গিলল। এরপর সামনে থাকা গ্লাসের জলটা পুরোটা ঢকঢক করে খেয়ে নেয়। শালুক হাত থামিয়ে চোখ স্থির করে মীরের দিকে তাকালো কঠিন দৃষ্টিতে। মীর বলল, ওভাবে কি দেখছ? ভালো কথাই তো বলেছি। থমাসন বেশ হ্যান্ডসাম, তোমার সাথে ভালো মানাবে। শালুক বললেন, আজকাল তুই বড্ড পেকে গেছিস। কাঁচা থেকে লাভ কি? কাঁচা জিনিস মানুষ পছন্দ করে না। যা তো আমার চোখের সামনে থেকে। আর আমাকে ছোটো মা বলে ডাকবি না। তবে ছোটো খালা বলে ডাকবো। বেয়াদব ছেলে। তোমার মেয়েও তাই বলে। বলবেই তো, বুদ্ধি শুদ্ধি সব গেছে, মুখে কিছুই আটকায় না। মীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তখন চোখ পড়ে সিঁড়ির দিকে। জয়ন্তন বেগম নিচে আসছেন। উনি নিশ্চয় এখন শালুককে গতকালকের ঘটনা বলে দেবেন। বিনিময়ে মীর কানডলা খাবে নিশ্চিত, সাথে লজ্জাবোধ বিনামূল্যে। মীর এদিক ওদিক তাকালো। জয়ন্তনের চোখের সামনে থেকে পালাতে চাইল, কিন্তু চেষ্টা বৃথা গেল। মীর কোথাও না গিয়ে শালুকের আঁচলের নিচে মাথা লুকায়। শালুক বললেন, কি করছিস? আঁচলের আড়ালে লুকালি কেন? দাদুকে বলো না আমি এখানে। কেন? বলেছি বলো না, ব্যাস। জিজ্ঞেস করলে রাফিদের নাম বলবে। আমার রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বলেই শালুক মীরের মুখ থেকে আঁচল সরিয়ে নিলেন। জয়ন্তন বেগম এসে বসেন তাদের পাশে। জয়ন্তন শালুককে লক্ষ্য করে বললেন, বৌমা, তোমার লগে কথা আছে। তুমি যাও ছোটো মা, কোনো কথা নেই। বলেই মীর আলগোছে হাতে ছুঁয়ে শালুককে রান্নাঘরের দিকে নিয়ে যায়। ফিরে আসে জয়ন্তনের কাছে। তার কানের কাছে মুখ নিয়ে বলল, শোনো বুড়ি, গতকাল রাতের ঘটনা তুমি ছোটো মায়ের কাছে বললে তোমার অবস্থা করুণ করে ফেলব। মানে যেটা তোমার নাতনির সঙ্গে করতে চেয়েছি ওটা তোমার সাথে করব। আহির ও মীর চৌধুরী বাড়ি ছেড়ে পূব দিকের রাস্তার দিকে হাঁটছে। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তবু যেন হাঁটছে অজানা পথে। আহির বিরক্ত হচ্ছে পথে পা বাড়াতে। সে এখন ঘর থেকে বের হতে চায়নি। মীর জোর করেছে বলেই বের হয়েছে। মীর কোথায় যাবে জিজ্ঞেস করলে বলেনি। আহির ও মীর গৌরীদের বাড়ি অতিক্রম করে হাঁটছে। আহির জিজ্ঞেস করল মীরকে, আচ্ছা, কোথায় যাচ্ছিস তুই? মাস্টারের বাড়ি। আবার ওই বাড়ি কেন? মাস্টারের বড় ছেলের সাথে দেখা করতে। কেন? ও নাকি মায়াকে পছন্দ করে, ওর হাত পর্যন্ত ধরেছে। তাতে তোর কি? মায়ার বিয়ে হয়ে যাচ্ছে, ওর জন্য তুই একটা ছেলের সাথে ঝামেলা বাঁধাতে এসেছিস? হ্যাঁ, অনেক দিন হয় কাউকে মারধর করি না, আজ করতে ইচ্ছে করছে। মীর, চল না ভাই। বলেই তারা এগোয় মাস্টারের বাড়ির পথে। যেতে যেতে দেখা হয় রাফিদের সাথে। কারখানার কিছু অসম্পূর্ণ কাজ শেষ করে জলদি বাড়ি ফিরছিল অশ্বের পৃষ্ঠায় চেপে। আহির মীরকে দেখে দাঁড়ালো। বলল,
তোরা কোথায় যাচ্ছিস? মাস্টারের বড় ছেলেকে, ওর সাথে দেখা করতে এসেছি। ওকে দিয়ে তুই কি করবি? আমার দরকার আছে। বলবি ও কোথায়? নয়তো ওর বাড়ি গিয়ে জিজ্ঞেস করছি। রাফিদ জবাবে কিছু না বলে শুধু ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে রইল। মীর পুনরায় বলল, তুই তাকিয়ে থাক, আমি আসছি। বলেই মীর ব্যস্ত পায়ে হেঁটে যায় মাস্টার বাড়ির দিকে। বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না। বিয়ে বাড়িতে হয়তো, মীর ধারণা করল। পরপর দুটো ঘর, একটা ঘরের দরজা খোলা। মীর গলা উঁচিয়ে ডাকতে শুরু করল, কেউ আছেন কিনা বলে। সেকেন্ড কয়েক পার হওয়ার পর একজন ছেলে বেরিয়ে এলো। দেখতে রোগা পাতলা, গায়ের রং ফর্সা। মুখমণ্ডলের আকৃতি খুব একটা অসুন্দর নয়। মীরও সামনে গিয়ে বলল, মাস্টারের বড় ছেলেকে? আমি। ছেলেটা আমি বলতে না বলতেই ওর গালে কষিয়ে থাপ্পড় দিল মীর। হঠাৎ থাপ্পড়ে ছেলেটা থ হয়ে গেল। বাঁ হাতটা গালে ছুঁয়ে ধরল। চোখ দুটো বড় করে বলল, আপনি আমায় মারলেন কেন? তুই মায়াকে পছন্দ করিস, ওকে ছুঁয়ে দেখেছিস, তোকে তো আজ জানে মেরে ফেলব। বলে ওর কলার চেপে ধরতেই রাফিদ ও আহির এসে মীরকে থামায়। রাফিদ বলল, ভাই, তুই পাগল হয়ে গেছিস, ওকে কেন মারছিস? মীর আহির ও রাফিদকে সরিয়ে দিল ছিটকে। পুনরায় ছেলেটার কলার চেপে ধরে বলল, যে হাত দিয়ে মায়াকে ছুঁয়েছিস ওই হাত জোর করে ওর কাছে মাপ চাইবি। আর ওকে মা ডেকে আসবি, কারণ মেয়েরা মায়ের জাত। মাস্টারের ছেলে এই কথায় জবাব দিল, সবাই মা হয় কি করে? বলতেই মীর আবার ওকে থাপ্পড় দিল। সব মেয়ে মা না হলেও ও তোর মা, বুঝেছিস? বুঝেছি, কিন্তু আমি কখনোই তাকে ছুঁইনি, পছন্দও করি না। এই সংবাদ আপনাকে কে দিল জানি না, তবুও আমি তাকে মা ডেকে মাপ চেয়ে আসব, বলল কাঁদো কাঁদো কণ্ঠে। মীরের কর্মকাণ্ডে রাফিদ ও আহির অসন্তোষ হলো। তবুও যেন মীরের কিছুই যায় আসে না। তারা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতেই দেখল গৌরীদের বাড়িতে মানুষের ভিড়। আশেপাশের মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে গৌরীদের বাড়ি। মীর তারা আগ্রহ নিয়ে এগিয়ে যায়। যত এগোচ্ছে গৌরীর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। কান্নার শব্দে তাদের পা চলা আরও দ্রুত গতিতে বেড়ে গেল। গিয়ে দেখল উঠোনে খাটিয়ায় কারো মৃতদেহ রাখা। সাদা চাদরে মুড়িয়ে কাউকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গৌরী পাশে বসে কাঁদছে, তার পাশে মায়া এবং উপস্থিত চৌধুরী বাড়ির অনেকেই। গৌরীর কান্নায় চারপাশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবার চোখেই জল। এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগেও গৌরীর মা জীবিত ছিলেন, তার পাশেই শুয়েছিল রাতে। গত কিছুদিন ধরে তার পেটটা চরমভাবে ফুলে গিয়েছিল। একজন হাকিম বলেছিল শরীরে অনেক রোগ, শেষমেশ লিভার নষ্ট হয়ে গেছে, ফলে পেট ফুলে গিয়েছে। গতরাতে গৌরীকে তার মা বলেছিল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, কিছু তো খাইতে পারি না, খাইলে হজম হয় না, আমার কষ্ট হয় রে মা, আমি দুনিয়ার থিকা চইলা যামু। আমার মৃত্যুর কথা ভাইবা আমার কষ্ট হয় না রে, কষ্ট হয় যখন আমি ভাবি আমি মইরা গেলে তোর আপন বলতে কেউ থাকবে না। গৌরী শুধু নিঃশব্দে অঝরে কান্না করেছিল, কিন্তু তার মাকে কিছু বুঝতে দেয়নি। প্রতিক্রিয়ায় তার মাকে নিশ্চিন্তে ঘুমাতে বলে। তার মাও ঘুমিয়ে যান। কে জানত এটাই তার মায়ের শেষ ঘুম। গৌরী সকালে উঠে নাস্তা তৈরি করেছিল। এরপর তার মাকে ডাকতে গেলে আর তার সাড়া পাওয়া গেল না। গৌরী চিৎকার করে উঠেছিল তখন। কোথায় যাবে, কোন দিকে যাবে বুঝে উঠতে পারছিল না। মনে হয়েছিল গোটা দুনিয়ার চাপ তার মাথার উপর এসে পড়েছে। তার চিৎকারে পথের মানুষ ছুটে আসে। তারা দেখল সর্বহারা গৌরীকে। তাদের মধ্যে একজন গিয়ে চৌধুরী বাড়িতে খবর দিল তাৎক্ষণিক।
গৌরী কাঁদছে। তার কান্না যেন আজ থেকে শুরু। বেঁচে থাকবে কিনা নিশ্চিত নয় সে। তীব্র ব্যথা জমছে বুকে। দুনিয়ার বুকে মা ব্যতীত আপন যেন কেহ নয়। কতই না ভালোবাসতো তাকে। গৌরী যখন ছোট্টবেলায় স্কুলে যেত, তার মা দীর্ঘ পথ চেয়ে থাকতো তার অপেক্ষায়। তার ফেরার সময় হলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকত। গৌরী কোথাও বের হলে বারবার সাবধান করত, মারে সাবধানে যাইস, তোর কিছু হইলে আমার কি হইব। নিজে না খেয়ে তাকে খাওয়াতো। শহরে থাকতে যখন অন্যের বাসায় কাজ করতেন, তখন তার বাসা হতে যেখানে কাজ করত সেই বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা। তিনি গাড়ি ভাড়া বাঁচিয়ে সেই টাকা দিয়ে গৌরীর জন্য খাবার কিনতেন। নিজে ঔষধ না খেয়ে গৌরীর স্কুলের ফি দিতেন। গৌরীর এখনও মনে পড়ে সেই দিনের কথা। সে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তার মা এসে নিঃশ্বাস পর্যবেক্ষণ করত, আর সে একা একা হাসত। আজ মনে পড়ছে সেই দিনগুলো। তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। তার মায়ের কণ্ঠস্বর ভেসে উঠছে কানের কাছে। তার চোখের সামনে তার মা নিথর দেহটা নিয়ে কত শান্তিতে ঘুমিয়ে আছে, অথচ তার বুকটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মায়ের মতো আর কে হবে? কাকে মা বলে ডাকবে? কে তার ভালো মন্দের খোঁজ নেবে, জিজ্ঞেস করবে? আর যে তার কেউই রইল না। গৌরীর মা চলে গেছে তাকে ছেড়ে। তার থেকেও কষ্ট হচ্ছে তার মা বেঁচে থাকাকালীন সময়ের কথা ভেবে। মানুষটি রোগে ভুগে কতটা ছটফট করেছে। মাঝে সাঝে বলতো, গৌরী রে, আমার পেটটার মধ্যে অনেক যন্ত্রণা হইতাছে, অনেক ব্যথা হয়। পেট কখনো ফুলে যেত তীব্র পরিমাণে। ওষুধ খেলে কিছুটা কমতো, আবার ফুলে যেত। এভাবেই তিলে তিলে শেষ হলেন তিনি। হারিয়ে গেছেন প্রাণপ্রিয় মেয়ের থেকে। আর যে চাইলেও তার আদরে কন্যার খোঁজ নিতে পারবেন না, ফিরে আসবেন না সে। ভেবেই বাঁধ ভাঙার মতন কান্নার অথৈ জলে হারিয়ে যাচ্ছে গৌরী। আশেপাশের কিছু মহিলারা বলাবলি করছে, মায়ের মতন কেউ হয় না। আজ গৌরীর মা নাই, ও কেমনে ছটফট করতেছে। আর কেউ থাকতেও মূল্য বোঝে না। তাই তো লোকে কয়, মায়েরে মূল্য দাও। মা একবার গেলে আর এই মায়ের মতো কাউরে পাইবা না। একবার চইলা গেলে আফসোস ছাড়া আর কিছুই থাকবো না। আফসোস শব্দটি গেল গৌরীর কানে। আজ তার আফসোস হচ্ছে তার মায়ের জন্য কিছু করতে পারিনি বলে। চোখের সামনে শুধু ডুকরে ডুকরে মরতে দেখেছে তার মাকে। গৌরী ফিসফিসিয়ে বলল, মারে, চলে গেলে আমায় ছেড়ে, আমায় এত বড় শাস্তি দিতে পারলে। পৃথিবীর মায়া ত্যাগ করার আগে একটাবার আমায় সংবাদ দেওয়া যেত না, তবে আমিও দুনিয়ার মায়া ত্যাগ করতাম। ও মা, স্বার্থপরের মতো আমায় রেখে না গেলেও পারতে। আমি আজকে দুনিয়ার বুকে একা হয়ে গেলাম চিরতরে। আমার নতুন এক পরিচয় তৈরি হয়েছে। আমি এতিম। গতকালও আমি এতিম ছিলাম, তবুও যেন এতিমের মতো অনুভূতি হতো না। একটা শক্তির তেজ ছিল আমার মধ্যে। আজ যেন সব কিছু বিসর্জন দিয়ে দিতে হচ্ছে, না চাইতেও। আমার ভেতরে আর কোনো শক্তি রইল না মা। হয়তো দুনিয়ার বুকে আমিও আর থাকতে পারবো না। চলে আসছি শীঘ্রই তোমার কাছে। গৌরীর চোখের জলে ডুবে যাচ্ছে যেন সব কিছু। মায়া গৌরীকে জড়িয়ে ধরে রেখেছে। তার মায়ের শেষ বিদায়ের আয়োজন করার জন্য আমজাদ চৌধুরী ব্যতীত আর কেউ নেই। উনি রাফিদকে লক্ষ্য করে বললেন, গৌরীর মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করো। বলে তিনি থেমে একবার জয়ন্তনের দিকে তাকালেন। হৃদয়টা যেন ভার হয়ে গেছে তার। একই সাথে রাফিদ ঘুরে তাকালো শালুক বেগমের দিকে। তার চোখের কোণে জল। আহির থমকে দাঁড়িয়ে আছে, কিচ্ছুটি বলতে পারছে না যেন। মীর ঘুরে আহিরের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখে। মীর গৌরীর মায়ের লাশটির দিকে তাকিয়ে বলল,
মা ব্যতীত গোটা পৃথিবীটা আস্ত একটা বন্দিশালার মতন।